রাহুলের ব্যক্তিগত গাড়ির চালক বাবলু দাস দীর্ঘ ১৬ বছর ধরে গাড়ি চালাচ্ছেন তিনি। এই মর্মান্তিক ঘটনায় কি বললেন দেখুন। আমরা বুঝে উঠতেই পারিনি যে এরকম যে ঘটনা ঘটবে, কিছু বুঝে উঠতে পারিনি। আর সেও বুঝতে পারিনি এরকম জলের গভীরতা এতটা, তার মধ্যে জোয়ার এসেছিল। প্রথমে আমরা তো দেখেছি এত অবধি হাঁটু অবধি লাস্ট, তারপর হঠাৎ মাথাটা দেখা যাচ্ছিলো। তারপরে সবাই টেকনিশিয়ানরা সবাই আমাদের ছিল, সবাই লাভ মেরে সব তুলেছে সঙ্গে সঙ্গে। আমি ওখানেই ছিলাম, নৌকো ডাকছিলাম আমরা, যে সঙ্গে সঙ্গে নৌকো এসে তোলা যায় বা কিছু এরকম। জলটা টান ছিল রীতিমতো, ওনাকে রাস্তায় রাস্তায় ধরুন সামনে আসছে, আবার পেছন দিয়ে চলে যাচ্ছে। সবাই চেষ্টা করেছে, একটু যদি সুবিধা ওদের বাঁচাতে পারতাম আমরা, একদম সুযোগ দেয়নি। জোয়ার তো রীতিমতো সেই সময়টা জোয়ার চালু হয়ে যায়, জল বাড়তে আরম্ভ করে দেয়। সেই সময়টা জল মোটামুটি ভালোই বেড়ে গেছে, তুলে সঙ্গে জল পেটের চাপ দিয়ে জল বের করার চেষ্টা করে সঙ্গে সঙ্গে হসপিটাল। কলকাতার বাড়ি থেকে যখন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় রওনা দিয়েছিলেন তালসারিতে শুটিংয়ের জন্য, তখন এই গাড়িতেই চালক বাবলু দাসের সঙ্গে তিনি কলকাতা থেকে রওনা দেন। এখন ময়নাতদন্তের পর তার নিথর দেহ শবদেহবাহী শকটে কলকাতার দিকে রওনা হচ্ছে, আর তার চালক তিনি এই ফাঁকা গাড়ি নিয়ে রওনা হবেন কলকাতার পথে। চালক বাবলু দাসের বক্তব্য, যখন এই ঘটনা ঘটছে তখন তিনি গোটা ঘটনাটা প্রত্যক্ষ করেছেন এবং তার এটাও বক্তব্য যে জলে সে সময় প্রচণ্ড স্রোত ছিল এবং সেই স্রোতের টানে পড়ে যান রাহুল এবং মুহূর্তের মধ্যে তিনি তলিয়ে যান। তার সঙ্গে যিনি সহ অভিনেত্রী ছিলেন তিনিও পড়ে গিয়েছিলেন, কিন্তু এই শুটিংয়ের কাজের জন্য একটি মোটর চালিত নৌকা রাখা ছিল, যে শুটিংয়ের সরঞ্জাম পারাপার করবে, অর্থাৎ একেবারে সমুদ্রের পাড় থেকে তার মাঝখানের একটি চড়ায় নিয়ে যাবে, সেখানে শুটিং হচ্ছে, সেখান থেকে আবার জিনিসপত্র যারা কলাকুশলীরা রয়েছেন তাদেরকে ফেরত নিয়ে আসবেন। সেই কাজের জন্য একটি মোটর চালিত নৌকা রাখা হয়েছিল, কিন্তু জীবন বাঁচানোর জন্য আলাদা করে কোনো লাইফ বোট ছিল না। জীবন বাঁচানোর জন্য আলাদা করে কোনো প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি সেখানে ছিল না, এমনটাই বলছেন গাড়ির চালক বাবলু দাস। আমরা দেখতে পাচ্ছি যে এই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সেই গাড়ি এখানে রয়েছে। গাড়ির একেবারে সামনে যে লুকিং গ্লাস রয়েছে তাতে তার নাম এখনও জল করছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তার নাম লেখা রয়েছে। গাড়ির ভেতরে তার ব্যক্তিগত যে সমস্ত লাগেজ যেগুলি গাড়িতে ছিল সেগুলি এখনও রাখা হয়েছে। এই গাড়ি নিয়েই একেবারে সরাসরি দুর্ঘটনাস্থল থেকে প্রথমে দীঘা থানায় যান গাড়ির চালক এবং তারপর দীঘা থানা থেকে তিনি গাড়ি নিয়ে চলে এসেছেন গতকাল রাতেই এই তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে দেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে এবং এখান থেকেই দেহ নিয়ে তিনি কলকাতার পথে রওনা দেবেন, এমনটাই বলছেন চালক বাবলু দাস। প্রবীরদের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। এবার এক ধাক্কায় ১৪২ জন পুলিশ অফিসার বদল কমিশনের। ওসি, আইসি, সাব ইন্সপেক্টর সহ ১৪২ জন পুলিশ অফিসারকে সরালো কমিশন। কালীঘাট, ভবানীপুর সহ কলকাতার একাধিক থানার ওসি বদল করা হয়েছে। কলকাতার ৩১টি থানার অফিসার বদল করা হয়েছে। গোয়েন্দা শাখাতেও বদলি, ডিআইবি থেকেও ১১ জনকে সরালো কমিশন। এক ধাক্কায় ১৪২ জন পুলিশ অফিসার বদল কমিশনের। ওসি, আইসি, সাব ইন্সপেক্টর সহ ১৪২ জন পুলিশ অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। কালীঘাট, ভবানীপুর সহ কলকাতার একাধিক থানার ওসি বদল করা হয়েছে। কলকাতার ৩১টি থানার অফিসার বদল করা হয়েছে। গোয়েন্দা শাখাতেও হয়েছে বদলি, ডিআইবি থেকেও ১১ জনকে সরিয়েছে কমিশন। রাত থেকেই চালু হয়ে গেছে ট্রাইব্যুনালে আবেদন করার অনলাইন পোর্টাল। সাপ্লিমেন্টারি তালিকায় যে ভোটারদের নাম বাদ যাচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তাঁরা আবেদন করতে পারবেন এই ট্রাইব্যুনালে। কিভাবে আবেদন করবেন জেনে নিন। বিবেচনাধীন ভোটারদের কাদের নাম থাকছে আর কাদের নাম বাদ যাচ্ছে তা জানাতে এখনো পর্যন্ত ধাপে ধাপে 4টি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে কমিশন। এখনো পর্যন্ত যাদের নাম বাদ গেছে তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। শনিবার রাত থেকে চালুও হয়ে গেছে ট্রাইব্যুনালে আবেদন করার অনলাইন পোর্টাল। নির্বাচন কমিশন সূত্রে খবর, আইআইএম জোকায় আপিল ট্রাইব্যুনালের অফিস হবে, সেখানেই ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতি বসবেন। কমিশন সূত্রে আরও খবর, হাইকোর্টের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আবেদনকারী ভোটারদের এখনই সশরীরে আপিল ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার দরকার নেই। তবে সাপ্লিমেন্টারি লিস্টেও যাদের নাম ওঠেনি তাঁরা ট্রাইব্যুনালে আবেদন জানাবেন কিভাবে?
আবেদন করতে হবে www.eci.gov.in এবং www.voters.eci.gov.in এ। শনিবার থেকে ইতিমধ্যে অনলাইনে ট্রাইব্যুনালে যে অ্যাপিল সেটা শুরু হয়েছে। কিভাবে অ্যাপিল করা যাবে? প্রথমেই যেটা করবেন সেটা হলো www.eci.gov.in, এইখানেতে তারা চলে যেতে পারেন। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, সেটা www.voters.eci.gov.in, এখানে গেলেও চলবে। স্ক্রোল ডাউন করে একেবারে নিচেতে গেলে দেখতে পারবেন যে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন। আমরা যদি এই অংশটা এরমভাবে ক্লিক করি তাহলে প্রথমেই আমাদেরকে একটা যে কোনো মোবাইল নাম্বার এবং তার সঙ্গে একটা ক্যাপচা দেখতে চাইবে। তাহলে আমরা একটা মোবাইল নাম্বার এখানে পুট করে দেখে নিচ্ছি, আর তার সঙ্গে একটা ক্যাপচা দিয়ে দিলাম। আমরা রিকোয়েস্ট ওটিপি করে নিলাম। যে মুহূর্তে আমরা ওটিপিটি পাবো আমরা সঙ্গে সঙ্গে এখানে ওটিপিটা পুট করব। আমরা এখানে ওটিপি দেবো একটা, যেটা ওটিপিটা এসছে। আমরা এইভাবে ভেরিফাই অ্যান্ড লগ ইন করলাম। এরপর আপনার প্রোফাইল ওপেন হলে নিজের এপিক নম্বর দিয়ে সার্চ করতে হবে। লিখেন যিনি আবেদনকারী তার ডিটেইলস ছিল, আর সেখানে তার নাম থাকবে, তার অ্যাড্রেস থাকবে এবং পিনকোড সহ, এবং অ্যাড্রেসটা দিতে হবে তাকে। হ্যাঁ, তাকে পুরো অ্যাড্রেস দিতে হবে পিনকোড সহ, এটা খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে 250 ক্যারেক্টারের মধ্যে তাকে তার অ্যাড্রেসটি লিখতে হবে সম্পূর্ণ। আচ্ছা, তারপরেতে ব্রিফ ফ্যাক্টস অফ দি অ্যাপিল, অর্থাৎ যিনি আবেদনকারী তিনি যে আবেদনটি করছেন তার তো নিশ্চয়ই একটা তার গ্রাউন্ড আছে, তার কিছু একটা বিষয় আছে, বক্তব্য আছে। 1000 ক্যারেক্টারের মধ্যে তাকে এখানে লিখতে হবে যে তার কি হয়েছিল। এই অ্যাপিলের যাবতীয় বিষয়বস্তু সংক্ষেপেতে 1000 ক্যারেক্টারের মধ্যে প্রথমে এখানে লিপিবদ্ধ করবেন। আবেদনকারী তিনি তার ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে, এমতাবস্থায় তিনি কি চাইছেন ট্রাইব্যুনালের কাছে, সেইটিও তিনি সংক্ষেপে 500 ক্যারেক্টারের মধ্যে তিনি যে ভারতীয় নাগরিক হলে ভারতীয় নাগরিক, এবং তিনি তার নামটা ভোটার কার্ডটা যাতে ভ্যালিড থাকে সেই বিষয়টা উল্লেখ করবেন, যাতে তিনি ভ্যালিডেট করতে পারেন যে তিনি ভোট দেওয়ার ক্ষেত্রে তিনি একজন যোগ্য নাগরিক, সেইটা তিনি চাইবেন এবং তিনি সেটা বলবেন নিচে প্লেস। এবং একেবারে শেষেতে গিয়ে তিনি এন্টার প্লেস, অর্থাৎ যে জায়গা থেকে, যদি কেউ কলকাতা থেকে করে কলকাতা, কেউ যদি বর্ধমান থেকে করে সে বর্ধমান লিখবে এবং তারপরে সে সাবমিট করবে। আবেদনকারীর মোবাইল ফোনে আধার অথেন্টিকেশনের জন্য আসবে ওটিপি, সেটা ইনপুট করলে আবেদন জমা পড়বে ট্রাইব্যুনালের কাছে। চাইলে আবেদনকারী তার সাবমিট করা ফর্মের পিডিএফ ডাউনলোড করতে পারবেন। এই প্রেক্ষাপটেই এসআইআর নিয়ে ফের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংবিধানকে মানে না, গণতন্ত্রকে মানে না, ইলেকশনের আগে এসআইআর করে মানুষের 1,20,00,000 ভোটকে বাদ দিয়েছে। ট্রিব্যুনাল, সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে সেই ট্রিব্যুনালে আমরা বিনা পয়সায় লয়ার দেবো যে আপনাদের হয়ে লড়বে। সব ট্রিব্যুনাল করেছে কলকাতায়, তা জেলায় জেলায় লোকেরা কি করবে? খাবে। এসআইআর হবেই, এবং যতই উনি টিম নামাক এই বছর, এই 2026-এ তৃণমূল সরকারের বিসর্জন হবে। তবে ট্রাইব্যুনাল কবে থেকে বসবে তা এখনও স্পষ্ট করা হয়নি নির্বাচন কমিশনের তরফে। পার্থপ্রতিম ঘোষ, রুমা পাল ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।